চলুন আজ মনোবিজ্ঞানের এমন একজনকে নিয়ে কথা বলা যাক যার অবদান যেমন বিশাল তেমনি বিতর্কিত, এতটাই যে তার নাম এখন ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। হ্যাঁ, এডওয়ার্ড থর্নডাইকের কথাই বলা হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, মনোবিজ্ঞানের একজন জনক বা ফাউন্ডিং ফাদারকে কেন হঠাৎ করে ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হলো? ব্যাপারটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে খুব বেশি দিন আগের ঘটনায় না। এই তো ২০২০ সালের জুলাই মাসের কথা। কলাম্বিয়া ইউনিভার্সিটি টিচার্স কলেজ কর্তৃপক্ষ ভোট দিয়ে তাদের একটা হলের নাম থেকে থর্নডাইকের নামটা সরিয়েই দিল। আর কারণ হিসেবে দেখানো হলো তার বর্ণবাদী, নারীবিদ্বেষী আর ইহুদিবিদ্বেষী সব চিন্তাভাবনাকে। আচ্ছা, এই যে এত বড় একটা সিদ্ধান্ত, এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে। দেখতে হবে থর্নডাইকের কাজগুলো আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার প্রভাব যে কতটা ছিল সেটা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই হয়তো যথেষ্ট। ভাবুন একবার, ২০০২ সালের একটা সার্ভেতে দেখা গেল পুরো বিংশ শতকের সবচেয়ে বেশিবার যাদের কাজের রেফারেন্স দেওয়া হয়েছে সেই মনোবিজ্ঞানীদের লিস্টে থর্নডাইক ছিলেন ৯ নম্বরে। মানে তার ফিল্ডে তিনি ছিলেন একজন মহিরুহ, এটা বলাই যায়। আর এই যে এত বড় প্রভাব, এর শুরুটা কিন্তু হয়েছিল খুবই সাধারণ, বলতে গেলে অদ্ভুত কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে। আর সেই পরীক্ষার কেন্দ্রে ছিল কি জানেন? কয়েকটা বিড়াল আর একটা বিশেষ বাক্স। থর্নডাইক বিশেষ এক ধরনের বাক্স ডিজাইন করেছিলেন, যেগুলোর নাম দিয়েছিলেন পাজল বক্স। ব্যাপারটা সহজ, একটা ক্ষুধার্ত বিড়ালকে বাক্সের ভেতরে আটকে রাখা হতো আর বাইরে রাখা হতো খাবার। এখন বিড়ালটাকে যদি বাইরে আসতে হয়, তাহলে তাকে বাক্সের ভেতরের কোনো একটা লিভার বা দড়ি টানতে হবে। তো বিড়ালটা প্রথম দিকে অনেক ছোটাছুটি করত, আঁচড়াত, মানে ভুলভাল চেষ্টা করতে করতে হঠাৎ করেই হয়তো ভুলবশত সঠিক লিভারটায় চাপ পড়ে যেত আর দরজা খুলে যেত। ব্যাস, বাইরে এসেই পেত পুরস্কার, ওর খাবারটা। এই পরীক্ষার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি ছিল জানেন? থর্নডাইক দেখলেন যে বিড়ালগুলো কিন্তু হঠাৎ করে ব্যাপারটা বুঝে ফেলছে না, মানে কোনো ইউরেকা মোমেন্ট নেই। বরং যতবার পরীক্ষাটা করা হচ্ছে, ওদের বাক্স থেকে বেরোতে সময়টা একটু একটু করে কম লাগছে। এর মানে কি? এর মানে হলো শেখার প্রক্রিয়াটা একটা ধীর, ধারাবাহিক ব্যাপার। হঠাৎ করে মাথায় জ্ঞান চলে আসার মতো কিছু না। আর থর্নডাইকের নিজের একটা কথা শুনলেই তার মানসিকতাটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলতেন তার সব গবেষণা প্রাণীর বুদ্ধিমত্তা নিয়ে, ওদের বোকামি নিয়ে নয়। মানে তিনি প্রাণীদের নিয়ে কোনো রোমান্টিক গল্প বানাতে চাননি। তার উদ্দেশ্য ছিল একটাই, শেখার প্রক্রিয়াটাকে একেবারে বিজ্ঞান দিয়ে কাটাছেঁড়া করে দেখা। তো এই বিড়ালের পরীক্ষাগুলো থেকেই জন্ম নিল থর্নডাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব, মনোবিজ্ঞানের ইতিহাসে যেটা একটা মাইলস্টোন হয়ে আছে। তত্ত্বটার নাম হল দ্য ল অফ ইফেক্ট বা কর্মফলের নীতি। ব্যাপারটা একদম সহজ। যে কাজটা করার পর একটা ভালো বা সন্তোষজনক ফল পাওয়া যায়, সেই কাজটা আমরা আবার করতে চাই। আর যে কাজের ফলটা খারাপ বা বিরক্তিকর হয়, সেই কাজটা করার ইচ্ছা কমে যায়। এই যে এত সাধারণ একটা আইডিয়া, এটাই কিন্তু পরে আধুনিক আচরণবাদের বা বিহেভিয়ারিজমের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। তিনি এটাকে আরও একটু ভেঙে বলেছিলেন, ধরুন একটা কাজের পর যদি ভালো লাগে, তাহলে সেই পরিস্থিতি আর কাজের মধ্যে একটা কানেকশন তৈরি হয় আর সেটা আরও মজবুত হয়। উল্টোদিকে ফলটা যদি বিরক্তিকর হয়, তাহলে কানেকশনটা দুর্বল হয়ে পড়ে। আমরা যে পুরস্কার আর শাস্তির কথা বলি, তার পিছনের সাইকোলজিটা কিন্তু ঠিক এটাই। তবে একটা মজার ব্যাপার আছে। ক্যারিয়ারের শেষের দিকে থর্নডাইক কিন্তু নিজেরই তত্ত্বটাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। তিনি বুঝতে পারলেন যে কোনো আচরণ বদলানোর জন্য শাস্তির থেকে পুরস্কার অনেক বেশি শক্তিশালী একটা টুল। মানে কাউকে ভয় দেখিয়ে একটা কাজ থেকে আটকানোর চেয়ে ভালো কাজের জন্য পুরস্কৃত করাটা অনেক বেশি কার্যকর। কিন্তু এখানেই গল্পটার একটা অন্ধকার দিক আছে। থর্নডাইকের এই যুগান্তকারী বৈজ্ঞানিক কাজের পাশাপাশি ছিল তার কিছু ব্যক্তিগত বিশ্বাস, আর সেগুলো ছিল সত্যি বলতে খুবই উদ্বেগজনক। আর ঠিক এই কারণে আমরা আবার ফিরে যাচ্ছি সেই শুরুতে, কলম্বিয়া ইউনিভার্সিটির সেই ঘটনায়। থর্নডাইক ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যায় বিশ্বাস করতেন। মানে তিনি মনে করতেন যে মানুষের পরিবেশ উন্নত করার চেয়েও ভালো উপায় হল মানুষের প্রকৃতি বা স্বভাবকে উন্নত করা। আর সেটা করতে হবে বাছাই করা প্রজননের মাধ্যমে। ভাবা যায় কতটা ভয়ঙ্কর আর বৈষম্যমূলক একটা ধারণা। শুধু এখানেই শেষ না। তিনি বলতেন
নারী আর পুরুষের আচরণের যে তফাৎ, সেটার কারণ সমাজ বা সংস্কৃতি নয়, বরং বায়োলজি। তার মতে নারীরা নাকি স্বভাবগতভাবেই পুরুষদের অধীন। এটা যে কতটা নারী বিদ্বেষী একটা ধারণা, তা তো বোঝাই যাচ্ছে। তো সব মিলিয়ে থর্নডাইকের যে ছবিটা আমাদের সামনে আসে সেটা বেশ জটিল। একদিকে তিনি একজন পথপ্রদর্শক বিজ্ঞানী, যার কাজ মনোবিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছে, আর অন্যদিকে তার সামাজিক চিন্তাভাবনাগুলো ছিল ভীষণভাবে ত্রুটিপূর্ণ, যা আজকের দিনে মেনে নেওয়া প্রায় অসম্ভব। অবশ্যই তার ইতিবাচক অবদানগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাকে তো আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনকই বলা হয়। রিইনফোর্সমেন্ট থিওরির পুরো ভিত্তিটাই তো তার তৈরি করা। বিএফ স্কিনারের মতো কিংবদন্তি মনোবিজ্ঞানীরা তার কাজ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। আমেরিকার পুরো শিক্ষা ব্যবস্থায় তার কাজের ছাপ এখনও স্পষ্ট। তাহলে আমরা এখন কোথায় দাঁড়ালাম? একটা কঠিন দ্বন্দ্বে। একদিকে তার বিশাল বৈজ্ঞানিক অবদান, আর অন্যদিকে তার ভয়ঙ্কর সব ব্যক্তিগত মতাদর্শ। এই দুটোকে একসাথে রেখে তাকে কিভাবে মূল্যায়ন করা হবে, এটা মেলানো কিন্তু খুব কঠিন। আর এই প্রশ্নটা তো শুধু থর্নডাইককে নিয়ে নয়, ইতিহাসের এরকম আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে এই একই বিতর্ক চলছে। শেষ পর্যন্ত থর্নডাইকের গল্পটা আমাদের কোনো সহজ উত্তর দিয়ে যায় না, বরং আমাদের সবার জন্য একটা আরও বড় প্রশ্ন রেখে যায়। ইতিহাসের যে প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবনে এরকম অন্ধকার দিকও ছিল, তাদেরকে আমরা ঠিক কিভাবে মনে রাখব? তাদের কি পুরোপুরি বর্জন করব, নাকি ভালো মন্দ দুটো দিককেই মনে রাখব? উত্তরটা হয়তো সহজ নয়।